চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী এবং চলচ্চিত্র প্রযোজক সামিয়া জামান। আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই শুভকামনা জানিয়ে রাখছি, কারণ একটি সিনেমা আপনারা দুজন মিলে বানিয়েছেন। শবনম আপু পরিচালনা করেছেন এবং সামিয়া আপু আপনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। আজব কারখানা, এবং সিনেমাটি বেশ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে আমরা দেখছি, এবং সমালোচকরাও এই সিনেমা নিয়ে নানান কথা বলছে। এই সিনেমার জার্নিটা, শুরুর গল্পটা জানতে চাচ্ছিলাম আপু। সিনেমার যাত্রা তো শুরু হলো সবেমাত্র গতকাল শুক্রবার। ছবি বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমা হলে আসলো। এটা একসঙ্গে আশঙ্কা, উৎকণ্ঠা এবং একটা খুব আনন্দের দিন। আমার নিজের জন্য তো বটেই যে শবনম যে কাহিনী নিয়ে যাত্রা শুরু করেছিল বেশ কয়েক বছর আগে, আজকে সেটা পরিপূর্ণতা পেয়ে আমরা দর্শকদের সাথে সামনে আনতে পারলাম। আর দীর্ঘদিনের এই আমাদের সংগ্রামই বলবো, ছবি বানাবার জন্য যে সংগ্রাম, সেটার একটা ফল আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারলাম। এবং ডিবিসির মাধ্যমেও আপনারা দেখছিলাম ছবির ট্রেলারের অংশবিশেষই দেখাচ্ছিলেন, ছবির অংশবিশেষ। শবনম আরও ভালো বলতে পারবে কেমন লাগছে এখন। অবশ্যই, আর শুভকামনা থাকছে। সেই সাথে তো বেশ কিছু সিনেমা হলে চলছে এবং আশা করছি হল সংখ্যা দিন দিনে আরও বাড়বে। সম্ভব এই সিনেমার গল্প, আমরা যতদূর জানি আপনি একটা টেলিভিশনের জন্য মিউজিক্যাল একটা প্রোগ্রাম করছিলেন কোথাও, এবং এই সময়ে এই আইডিয়াটা আসে আপনার মাথায় এই সিনেমার গল্প নিয়ে। ছোট্ট করে যদি একটু জানাতেন আমাদের। অসংখ্যবার বলা হয়ে গেছে এই বিষয়টা। হ্যাঁ, এটা 12 বছর আগের ঘটনা। গানের টানের আমি একটা শো করতাম, মানে আমি হচ্ছে ইপি ছিলাম, আমার ডিজাইন প্রোগ্রাম প্রডিউসার ছিল। তো সেটাতে প্রথম দিকের শোগুলোতে আমি যেতাম ওদেরকে ডিজাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে হবে। তো দুটো এপিসোড আমাদের একসাথে পড়েছিল নেত্রকোনায়। ফলে সেখানে একদিন শুটিং শেষে আমাদের অ্যাঙ্কর ছিলেন বাপ্পা মজুমদার। ইট ওয়াজ এ মিউজিক ট্রাভেল শো। তো সেই দুদিনের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, ফোক আর্টিস্ট, বাপ্পা, আমাদের অবস্থান, কারণ আমি তো মিডিয়ারই একজন সন্তান, তাই না? সব কিছু মিলে আমার মনে হলো, মানে হঠাৎ করে একদিন গল্পটা মাথায় চলে এলো, একদিন শুটিং প্যাক আপের পর এক সন্ধ্যায়। মূলত এই সিনেমায় কোন বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন? আমরা যতদূর জানি বাংলার লোক সংস্কৃতির অনেক নিদর্শন নিয়ে কাজ করেছেন, এবং বিশেষ করে গানগুলো নিয়ে, লোকজ যে গান, এটা নিয়ে কাজ করেছেন। প্রি প্ল্যানটা কীরকম ছিল, বা আসলে রিসার্চ কীভাবে করেছেন? এটার আসলে গ্রাউন্ড রিসার্চটা আমার আসলে স্টুডেন্ট লাইফেই করা হয়ে গেছিল, কারণ আমার সাবসিডারি সাবজেক্ট ছিল নাট্যকলা, সৈয়দ জামিল আহমেদের ছাত্রী আমি। ফলে স্যারের তো নিজস্ব একটা গ্রন্থই আছে অচিন পাখি, বাংলাদেশের ফোক থিয়েটার নিয়ে। তো মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ফোক থিয়েটার আর ফোক সং আসলে খুবই একই জিনিস। ফোক থিয়েটারের মধ্যে যে গানগুলো গাওয়া হয় সেগুলোকে আমরা ফোক সং বলি, আর কিছু আছে শুধু গানটাই গাওয়া হয়। কিন্তু আমাদের অদ্ভুতভাবে আমাদের যে গীতলতা আছে তার সাথে নৃত্যের একটা যোগ আছে, পারফরমেন্সের একটা সম্পর্ক আছে। সেটা আপনি যদি পুঁথিপাঠও হয় সেটারও একটা আয়োজন আছে। তো ভেরি ইন্টারেস্টিং ফর্মগুলো আমাকে তখনই হয়তো আকৃষ্ট করেছিল, মাথার ভেতরে ছিল। পরবর্তীতে আমি যখন ফিচার রাইটারও ছিলাম ভোরের কাগজ, প্রথম আলোতে, পরে 99-98 দিকে, তখন আমি তাদের উপর কাজ করেছি। আর এই শোটা মেবি টেলিভিশনে করবার ইচ্ছা যে অনেক ধরনের হয়তো, ফলে আমার মনে ছিল যে একটা মিউজিক্যাল শো যেখানে পপ সিঙ্গার যাচ্ছেন, একজন সেলিব্রিটি যাচ্ছেন এই আর্টিস্টদের কাছে, কারণ এই আর্টিস্টদের লাইফটা কেমন সে তো আমার অজানা নয়। ফলে আমার রিসার্চটা খুব সহজ ছিল আর কি। অবশ্যই। সেই সাথে সামিয়া আপু, 2016-17 অর্থ বছরে সম্ভবত সিনেমাটি প্রযোজক হিসেবে, মানে এটা অনুদানের জন্য চূড়ান্ত হয়, এবং কাজ হয় 2019-20 এরকম সময়। মুক্তি পেতে এতটা সময় লেগে গেল কেন? আসলে না, সিনেমার সাইকেলটা যে একটু মানে লম্বাই হতে পারে এটা আমাদের অনেক সময় মনে হয় না, কারণ বেশিরভাগ সময় যখন আপনি কাউকে বলবেন বা কেউ শুনবে আপনি সিনেমা বানাচ্ছেন, প্রশ্নটা সাধারণত হয় যে শুটিং কবে এবং শুটিং শেষ হলো কিনা। শুটিং অংশটা মানে এরকম একটি ছবি, আপনারা যারা ছবিটা এর মধ্যেই দেখে ফেলেছেন বা যারা দেখবেন ভবিষ্যতে, অনেক মানে ইনডোর আউটডোর বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং করা, কিন্তু তারও পরে শুটিং শিডিউল সাধারণত আপনারা কখন
কখনো 22, 23, 24 কি 30 দিন ক্রস করে না সাধারণত। তো সেই অর্থে একটা ছবির লাইফ সাইকেলে শুটিংয়ের অংশটা কমই। তো আমরা অনুদান যখন পেলাম তারপরে সেটি তো আসলে পুরো বাজেটটাকেও কভার করে না। আমাদের প্রথম দিকে মূল চ্যালেঞ্জটা ছিল যে ছবির সমস্ত মানে অভিনয় যারা করবেন অভিনয় শিল্পীদেরকে এক জায়গায় করা। তার মধ্যে আমি বলবো যে আমাদের মূল চরিত্র যে রাজীব হাসান চরিত্র নাম রকস্টার, তাকে আইডেন্টিফাই করা এবং তাকে এক করাটাই বোধহয় একটা বড় চ্যালেঞ্জ ছিল। তার পাশাপাশি ছবির অন্য কাজও চলছে। সুতরাং যখন পরমব্রত শেষ পর্যন্ত ঠিক কোনো পরমব্রতই করছেন, আমাদের ছবির বিভিন্ন জায়গা শুটিং ঋতু, আমরা যেমন বর্ষাকালের সিন ওখানে আছে কিন্তু বর্ষায় তো আর পুরো ছবি শ্যুট করা যায় না, এই সব কিছু মিলিয়ে করতে করতে আমাদের যেই সময়টা লাগলো সেই সময়টা লেগে গেল। এবং এটা অ্যাকচুয়ালি একটা ছবির জন্য নর্মালি 3-4 বছর বা 5 বছর একটা ভীষণ ভয়ঙ্কর দীর্ঘ কোনো সময় নয়। অনেক সময় যেটা হয় যে আপনার অনেক প্রস্তুতি থাকে, অনুদানটা পেলো তারপরেই আপনি করে ফেলেন, সেটা আমাদের ছবির ক্ষেত্রে হয়নি এবং বেশিরভাগ ছবির ক্ষেত্রে আসলে হয় না। হয় কিন্তু সময় যেহেতু পেয়েছে নিশ্চয়ই গুছিয়ে কাজ করা গেছে এবং নট নেসেসারিলি, অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতেই সময় চলে গেছে। আমরা দুজনই মানে চাকরি করছি, বিদেশে যাওয়া আসা, অন্যান্য অনেক দায়িত্ব, এবং যেটা বললাম যে সিনেমার এত রকমের এলিমেন্ট এই সিনেমাটায়, সঙ্গীত, বিভিন্ন রকমের লোকেশন, বাজেটটাকে আমি একপাশে রাখলাম, মানে তার আয়োজনটাই এত মানে এত ধরনের জিনিস স্বপ্নম এখানে এনেছেন তার চিত্রনাট্যের মাধ্যমে যে সেইগুলো সব এক জায়গায় করতে সময় লেগেছে। স্বপ্নম আরও ভালো বলতে পারবে আমাদের কাছে। আমি তো জানতে চাচ্ছি যে যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা চলেই আসলো, রকস্টারের ভূমিকায় পরমব্রতকেই কেন এবং কিভাবে যোগাযোগটা হলো আপনাদের? রকস্টার তো আমরা বাংলাদেশেই খুঁজেছি প্রায় বছরখানেক অনুদান পাবার পর। আমরা আসলে শেষ পর্যন্ত না পেয়ে নিরুপায় হয়ে আমরা পরমের দ্বারস্থ হই, কারণ এখানে আমাদের যেটা দরকার ছিল, যেটা বারবার বলছে, আমাদের যে চরিত্রটি 40-এর মতো বছর বয়স, যে একজন রকস্টার মানে তার হাতে একটা গিটার, তাই না? এবং সেই গিটারটা বাজাতে জানতে হবে তাকে, শিখে শরীরে এই অভিনয়ের যে ব্যাপারটা, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি, সেটা 6 মাস শিখেও কেউ রপ্ত করতে পারবে না, ওটা থাকতে হয়। ফলে আমরা এখানে গায়ক, নায়ক, বিগ স্টার সবাইকে ট্রাই করে শেষ পর্যন্ত আমরা পরমের সাথে যোগাযোগ করতে পারি। আসিফ ইকবাল, তার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি বলেন যে হ্যাঁ, পরমকে এটার সাথে খুব চাই, এবং যোগাযোগ করে দিন টেলিফোনে। আমরা একটা 3 জন মিলে টেলিফোনে একদিন হুট করে বলে, পরম লাইনে আছে, সবরকম কথা বলে নিন। তো আমি গল্পটা 2-1 মিনিটে টেলিফোনে শোনাই, এবং সাথে সাথে পরম প্রথম কথা ছিল যে এটা তো আমার গল্প। তো এটা নিয়তির মতো যেন বাধা হয়ে গেল আর কি আমার কাছে মনে হয় এখন এসে। তখনও মনে হয়নি যে যেহেতু আমাদের গল্পটাকে ওন করতে হবে অ্যাক্টরকে, তার নিজের মনে না হলে আপনারা ছবিটা যে দেখবেন তারা বুঝবেন যে পুরো কাহিনীটা সে টেনে নিয়ে যায়, এই রকস্টার টেনে নিয়ে যায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা জার্নি, এবং চেঞ্জগুলো ছোট্ট ছোট্ট পরিবর্তন, ফলে ওটার সাথে একাত্মবোধ যিনি করবেন তিনি এই রকস্টার হবেন। অবশ্যই। আর রক তো শুধু একটা মিউজিক না, একটা লাইফস্টাইল, একটা ফিলোসফি, সবকিছু মিলিয়ে অবশ্যই রক। এবং পরমব্রত যেহেতু গিটার বাজানোর এক্সপিরিয়েন্স, সেই সাথে ব্যান্ড করার এক্সপিরিয়েন্স, মিউজিক্যাল একটা জার্নি আছে তার, অবশ্যই তিনি এই ক্ষেত্রে হয়তো চরিত্রটি দারুণভাবে ধারণ করেছেন, এবং সমালোচকরাও তাই বলছে যে পরম আসলে দারুণ কাজ করেছেন এখানে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেহেতু সরকারি অনুদানের সিনেমা, আমাদের সরকার একটা সিনেমা বানানোর জন্য প্রতি বছর অনুদান দেয়, এই টাকাটা যেই প্রক্রিয়ায় দেয়া হয়, এটা একটা সিনেমা বানানোর জন্য আসলে প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা? কারণ কয়েকটি ধাপে দেয়া হয় এবং সেই টাকাটা সঠিক সময়ে পাওয়াটাও অনেক সময় ঝামেলা হয়ে যায়। এই প্রক্রিয়াটার ব্যাপারে আসলেই আপনি যেই প্রশ্নটা তুললেন সে ব্যাপারে একমত। এটাতে আমাদেরও অসুবিধা হয়েছে, কারণ যেটা এক নম্বর কথা আমার প্রথমে আমি বলতে চাইছি যে বাংলাদেশ সরকার যে এই পরিমাণের অর্থ প্রতি বছর ছবি বানানোর জন্য দিচ্ছেন, এবং নট প্রডিউসার হিসেবে না বা ছবির হিসেবে না, ছবিকে বানাবার জন্যই দিচ্ছেন কিছু শর্তাবলীর আওতায়, এটিকে তো সাধুবাদ জানাই। প্রথম থেকেই জানিয়েছি, আমি এর আগেও অনুদান পেয়েছি, এবার শবনম ফেরদৌসী নিজেও পেয়েছেন, এবং আমি বাইরেও যাদের সাথে আলোচনা করি যে এই পরিমাণ একটা বাজেট যে সরকার থেকে দেওয়া হচ্ছে, এটার মধ্যে এটা খুবই একটি পজিটিভ উদ্যোগ। এবং এখন তো এই বছর আমরা খেয়াল করলাম যে আগামী বছরের আবেদনের জন্য কিন্তু মানুষ প্রস্তুতি নিতে শুরু করেছে, অর্থাৎ এটি আমাদের সিনেমা তৈরির প্রক্রিয়ার একটি অংশ
হয়ে গেছে। এখন আপনি এই অঙ্কটার কথা যেটা বলছেন এবং যেভাবে সেটা দেয়া হয়, হ্যাঁ, 1 নম্বর তো দীর্ঘসূত্রিতার একটা মানে আমাদের উপরেই সেটা পড়েছে খানিকটা, যে আপনি যেই বাজেট ভেবে ছবিটার জন্য আবেদন করছেন, বাই দ্য টাইম আপনি ফ্লোরে যাচ্ছেন, আপনার ছবি যখন শুরু হচ্ছে ততক্ষণে দেশের মানে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, সুতরাং ওটা মানে বাস্তবতার হয় না। আরেকটা আমার কাছে খুব অসুবিধা লাগে, সেটা হলো যে সরকারের সাথে তো এক ধরনের একটা চুক্তি হয় যে আমি এই কাজটা করতে যাচ্ছি এবং তার বিভিন্ন স্তরে আমাকে কিছু দেখিয়ে তারপর সেটা নিতে হয়। তো বাস্তবে ছবি তো সবসময় ওভাবে হয় না। এমন হতে পারে যে ওই ধরনের কাহিনী যদি হয় যে আমি 10 দিনের মধ্যে ছবির শুটিংই সব শেষ করে ফেলবো, তো তখন আমার ওই 3 কিস্তি পর্যন্ত বসে থাকলে চলবে না, আমাকে মূল মানে যে লগ্নিটা সেটা একদম প্রথমেই করে ফেলতে হচ্ছে। বা এই বরম্বর তো একটা ভালো এক্সাম্পল, যে আপনি যদি একটা বড় স্টার কাস্ট পান এবং তাকে যদি আপনি আসলে মানে নিশ্চিত করতে চান তিনি করবেন, এটি আমি আমার ছবির উদাহরণ দিচ্ছি না, হ্যাঁ, এভাবে আবার বললে মুশকিল হবে, কিন্তু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, উদাহরণ হিসেবে বলছি। আপনার প্রাথমিকভাবে কিছু অর্থ ওখানে দিয়ে দিতে হবে, একটা ভালো সেটা একটা শুটিংয়ের বাড়িও হতে পারে, যে কোনো কারণে আপনি দিলেন, সেটা তখন আপনি পাচ্ছেন না। কিন্তু এটা তো এক ধরনের একটা ওয়ার্ক অর্ডার, মানে এটার এগেনস্টে আমরা যদি লোনও পেতাম, যেমন এখন এই যে শবনমরা যেটা পাচ্ছে ধরেন 75 লক্ষ টাকা, এটাকে যদি এটার একটা গ্যারান্টি কোথা থেকে পাওয়া যেত যে টাকাটা আমার একটা ক্যাশ ফ্লো থাকবে, আমি কাজটা শেষ করে ফেলতে পারবো, কিন্তু হ্যাঁ আমি তারপরে কাজ দেখিয়ে দেখিয়ে পুরো টাকাটা সত্যি সত্যি ওই গভর্নমেন্টের কাছে পাবো, ভালো হতো। কারণ আমার প্রযোজক হিসেবে এটা নিয়ে অসুবিধা হয়েছে যে যেখানে আপনি ধরেন একটা কিছু বাজেট আছে, যেটুকু পাবেন আপনার তার থেকে একটু বেশি দরকার, কিন্তু সেই একটু বেশিটা জোগাড় করতে তখন এত শ্রম দিতে হয়েছে যে যেটা আমি যখন পরিচালনা করেছি একই অসুবিধা হয়েছে, যে আপনি তখন এই ক্যাশ ফ্লোটা রাখা, যখন আপনি শুটিংয়ে ফ্লোরে মাঠে, তখন মানে ক্যাশ ইজ কিং। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি এই প্রশ্নটা তুলেছেন, আমি মনে করি যে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার আছে। নানা রকম পদ্ধতিতে সারা পৃথিবীতে এই টাকাটাকে অনেক সময় একটা কমন ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়, যে আপনার চাইলেই আপনি নিয়ে নিতে পারবেন না, যুক্তি দিয়ে অনেকভাবে করা হয়। এই ক্ষেত্রে আমাদের দেশের জন্য কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে জানি না, বাট এটা নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করার একটা মানে করা উচিত অবশ্যই। এবং অন্যান্য যারা প্রযোজক পরিচালক তারাও বলছেন একই কথা, এত এটা নিয়ে আসলেই সময় চলে এসেছে এটা নিয়ে নতুন করে একটু সংস্কার করে ফেলার বিষয়টিকে। তবে যেটা প্রথমে বললাম যে মানে আগে তো জিনিসটা থাকতে হবে, মানে সরকারের দিক থেকে অনুদান দেওয়ার একটা পদ্ধতি হয়েছে, আর পাশাপাশি মানে যেটাকে মানে প্রাইভেট ইকুইটি বলে বা নানাভাবে যে চলচ্চিত্রে অর্থলগ্নি করার ব্যাপারটার মধ্যেও আরও বেশি অর্থ দরকার, সেখানে আরও বেশি ট্যাক্স রিবেট দরকার, সেখানে আরও বেশি আন্তর্জাতিক যোগাযোগ হলে তারা কিভাবে সুবিধাগুলো পাবেন, মানে পুরো সিস্টেমটা নিয়ে অনেক কাজ করার আছে। তবে সেখানে মানে অ্যাটলিস্ট অনুদানের সুযোগটা আমরা আপাতত নিতে পারছি, এটা একটা মানে ভালো জিনিস আর কি। এখন এটার উপর বেস করে আমরা বাকি কাজগুলো করতে পারবো। অবশ্যই সেই বিষয়টিকে তো অবশ্যই সাধুবাদ জানাতেই হবে, কারণ খুব কম দেশের সরকারি সিনেমা বানানোর জন্য এরকম অনুদান দেয়, সেই প্রক্রিয়াটা আরেকটু যাতে গুছিয়ে নেওয়া যায় সেই কথাই আমরা বলছিলাম। সম্ভব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মূলত টেলিভিশনের মানুষ, আপনারা দুজনেই টেলিভিশনের মানুষ এবং দুজনেরই ড্রিম ফিল্ম, কারণ যতদূর জানি একদম ছোটোবেলা থেকেই আপনি ফিল্ম নিয়ে চর্চা করতেন এবং প্রচণ্ড দারুণ কিছু ভালো কাজ করেছেন, আপনি যুদ্ধ শিশুদের নিয়ে কাজ করেছেন এবং সিরিয়াস লেভেলের কিছু কাজ করেছেন এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, দেশের নানান জায়গা থেকে সম্মাননা পেয়েছেন। কমার্শিয়াল একটা ফিল্ম তৈরির মানে আজব কারখানা, এটা সম্ভবত প্রথম আপনার কমার্শিয়াল ধারার চলে আসা ফিল্মে, ফিকশন বলা যেতে পারে, কাহিনী চিত্র। হ্যাঁ, কাহিনী চিত্র। অবশ্যই যেহেতু এটা বাণিজ্যিকভাবেই আমরা দেখছি, কারণ লগ্নি আছে সেখানে দর্শকদের না, বাণিজ্যিক এটা একটা বিষয় যে আমাদের এখানে এখনো ধোঁয়াশা কেন থাকে, যে কোনো চলচ্চিত্র আসলে বাণিজ্যিক, যে কোনো আর্টই আসলে একজন যে শিল্পী যিনি বিখ্যাত, আপনি পিকাসোর কথা বলবেন, যার কথা বলেন, আমাদের এখানে বড় শিল্পীদের কথা, তাদের ছবি তো বিশাল অঙ্কে বিক্রি হয়। যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত তিনি বিখ্যাত শিল্পীও হয়ে ওঠেন না, তাই না? যার ছবির দাম যত আমরা তো এখনো এভাবেই সিস্টেমটা বানিয়ে রেখেছি। একজন গায়ক একই অবস্থা। তাহলে আমি বুঝতে পারছি না, চলচ্চিত্র যখন আনা হয় তখন তাকে কেন এই বাণিজ্যিক এবং অবাণিজ্যিক একটা ক্যাটাগরি করে ফেলা হলো, কোত্থেকে করা হলো? আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলি, আমরা নানান ধরনের অল্টারনেটিভ ফিল্ম মেকিং বলে থাকি, মানে আছে অনেকগুলো ধারা আছে, তাই না? কিন্তু অর্থ ছাড়া বেশ করে চলচ্চিত্রের মাধ্যম কোনোভাবেই সম্ভব নয়, সেটা যে ওয়েতেই হোক।
এটা হলে যাচ্ছে বলেই বাণিজ্যিক হয়ে গেল ব্যাপারটা সেরকম নয়, সারা বিশ্বে এরকম আছে। আপনার প্রশ্নটা তাহলে কোন জায়গাটায়, যে বাণিজ্যিকভাবে যদি করতে চাই? যেহেতু প্রামাণ্যচিত্র নিয়ে বেশি কাজ করেছেন, এখন যেহেতু ফিকশন বানাচ্ছেন বা মূলধারার সিনেমা বলতে পারি আমরা যাকে বা বলা হয় সাধারণত, এই জার্নি, যে এই যে ট্রান্সফরমেশনটা, এখানে নতুন অভিজ্ঞতা কি কি যুক্ত হলো? অভিজ্ঞতা অনেক, অভিজ্ঞতাটা হয়েছে গত 5 বছরে। আসলে আমি হয়তো খুব একটা এখন মনে হয় একটা স্বর্গে দাঁড়িয়েছিলাম, তো নরক ঘুরে আবার আমি কোথায় দাঁড়ালাম সেটা আমি এখনই বলবো না, মোটামুটি সবার ছবিটা দেখা হয়ে যাক তাহলে বলবো। কারণ এই গল্পটা, এই রকস্টারের কাহিনীটা শুধু পরমব্রতের নয়, এটি পুরুষের নয়, এই গল্পটা আমার। আসলে এই জার্নিটা কোনো না কোনোভাবে আমি করেছি, যে ইনার জার্নিটা। কাজেই সেই অভিজ্ঞতা তো একটা আছে, এবং সেই অভিজ্ঞতার সাথে সামিয়া আপা বলে নিজের লাইফের রিফ্লেকশন দেখতে দেখতে পাচ্ছি, রিলিজের পর একটু বেশি দেখতে পাচ্ছি। আর যেটা হলো যে দুনিয়াটা তো আরও বড় হয়ে গেছে। ডকুমেন্টারির এক ধরনের একটা খুব সেন্সিটিভ একটা জায়গায় আমি ছিলাম, তাই না? যদিও আমি খুবই হার্ড একটা রিয়ালিটির সাথে সবসময় আমার বসবাস শুরু হয়েছে। এই হার্ড রিয়ালিটির মধ্যে আমি না পড়লে আমার আসলে ফিল্মই বানানো হয়তো হতো না। ফিল্ম হচ্ছে আমার বেঁচে থাকার একটা অংশ। আর ফিকশন করতে এসেছে, আমি তো অনেক কিছু আগে যেগুলি করিনি সেগুলি করা হয়েছে। যেমন আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কোথায়, সেটা যে ক্যামেরা তো আমি জানি, কিন্তু এই যে সাউন্ড, যে ডিটেইলিং, আপনার কি বলে সংলাপ ধারণ করা থেকে শুরু করে ফলি, শব্দ ধারণ, ডাবিং, একদম ডাবিং, ফলি, এত ইন্টারেস্ট। এবং এই ফলিতে আমিও একজন আর্টিস্ট হিসেবে কাজ করেছি। হ্যাঁ, পরমের অনেকগুলো চুমুকের দৃশ্যে আমিও চুমুক খেয়েছি, একটা কাশিয়ে কারো একটা টোন দিয়ে দেওয়া, ফলে ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু খুব টায়ারিং, খুব পরিশ্রমের কাজ, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে এনজয় করেছি, আমি এবং আমার টিমের সবাই। সাউন্ডের যে সেন্সিটিভ জায়গাগুলো, মিউজিক, হ্যাঁ, এবং হ্যাঁ, কিন্তু প্রতিটা মিউজিক যখন ফাইনাল আমরা কম্পোজ করেছি, করোনা যখন ভয়ঙ্কর অবস্থা, আমি, গৌরব, আমার অ্যাসিস্ট্যান্ট, আমরা 3 জন 3 জায়গায় মাস্ক পরে বসে রাত 3টে-4টে পর্যন্ত আমরা কাজ করেছি। ফলে এই অভিজ্ঞতাগুলো তো আমার ছিল না, এত ডিটেইলে কাজ করবার, এবং সেটার যে আনন্দ, যখন একটা ভালো কাজ হতো, ফেরার পর যে ওই করোনা কালেও যে প্রশান্তি আসতো। অবশ্যই আমরা এই গল্পগুলো আরো শুনবো, একটা বিরতি নেওয়ার সময় পেয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী এবং চলচ্চিত্র প্রযোজক সামিয়া জামান। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। একটি গান দেখতে চাচ্ছি আমরা এই সিনেমার, আজব কারখানার। গানটি দেখে আমরা আবার আড্ডায় ফিরছি। আপু, এই সিনেমার যেহেতু একটা মিউজিক্যাল ফিল্ম কম বেশি, এবং একটা রকস্টারের জীবনের উপরে নির্ভর করা একটা সিনেমা, এবং গানগুলো দারুণ। আমরা সবচেয়ে একটা বইপ্রিয় ব্যাপার দেখেছি যে হেলাল হাফিজ ভাইয়ের কিছু কবিতা, সেটা নিয়ে গান তৈরি করা হয়েছে। তো ওনার ফেরিওয়ালা কবিতার সঙ্গীত রূপ আর কি। এইভাবে হেলাল ভাইকে রাজি করানো, গানগুলো বানানো, কবিতাগুলোকে গান রূপান্তর করা, এই জার্নিটা কেমন ছিল আসলে? শবনম খুব সুন্দর করে বলে, কিভাবে সুন্দর করে বলি না, এটা আমাদের অভিজ্ঞতা। এই লিরিকটা বলে, এটা যে লিরিকটা আমরা কিভাবে ঠিক করলাম, যে ওনার কবিতা, যেটা আমাদের বাংলা সাহিত্যের একটা বিশেষ অংশ, আমাদের নিজেদেরও খুব প্রিয়, সেটাকে কিভাবে আমরা গানের জন্য বাছাই করলাম, সেটা বলো না শবনম। না, আমরা অনেকদিন পর্যন্ত ভেবেছিলাম যে আমাদের এই বাংলা রক যেগুলো হয়েছে, বিখ্যাত যেগুলো, সেগুলোই রাখবো কিনা নিদর্শন হিসেবে। পরে একটা সময় ডিসিশন হয় আমাদের নিজেদের মধ্যে যে না, আমরা ফ্রেশ আইটেমস, ফ্রেশ একটা গানেই যাবো আর কি। তো লিরিক বাছাই হচ্ছিল, যে রকের জন্য লিরিক তৈরি করা, অনেকেই করেছিল, তো কোনোটাই পছন্দ হয় না। তো আমি নিয়মিত কবিতা পড়ি, শুধু হেলাল ভাই না, হেলাল ভাই তার আগে থেকে আমার খুব কাছের মানুষ, আমাকে বোন বলে স্নেহ করে খুবই, আর তার কবিতা তো আমরা পড়েই বেড়ে উঠেছি। তো আমার সবসময় মনে হচ্ছে যে হেলাল ভাই কবিতা হচ্ছে কি বাংলার নার্ভটা, আবেগের আমাদের যে জায়গাটা, আমাদের দেশপ্রেমও তীব্র, আমাদের প্রেমিকার প্রতি তার তো এই দুটো খুব একই রকম, আর তাজা খুব, হ্যাঁ, টকবগে, রক্ত টকবগে তার কবিতা, এবং খুব লিরিক্যাল, ছোট ছোট লিরিকের জন্য কি লম্বা লাইন তো মুশকিলের হয়ে যায়,
ওনার কবিতায় সেই জিনিসটা আছে। আপনি তো এই কবিতাটা পড়েছেন, কি ছোট্ট 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 মানে সহজ ভাষায় ছোট ছোট করে বলা। তো আমি কয়েকটা কবিতা নিয়ে প্রিন্ট করে আপাকে দিয়েছি, যে দেখেন মানে এইটা কেমন। তো উনি বাকি সবগুলো একটা একটা করে এরকম করে এটা কিছু হয় না, এটা কিছু হয় না বলে এরকম একটা একটা করে ছুঁড়ে ফেলছে, আর এটা বলে যে হ্যাঁ হ্যাঁ এই তো দেখো ছেলে। তো সেখানে আরেকটা মজার জিনিস হলো যে সেদিন পরমব্রতর কাছে আসলে আসলে ওইভাবে আমরা তার সাথে আড্ডা দেওয়ারও কিন্তু সময় পাইনি, এত কাজের মধ্যে সবাই ব্যস্ত ছিলাম। তো এই কদিন আগে যখন ঢাকায় আসলো আমাদের প্রেস ক্যাম্পেইনটা শুরু করার জন্য, তখনই এটা বিশেষ করে শুনলাম যে পরমব্রত যখন এই সমস্ত গানের শুটিং করছে, হেলাল হাফিজের 4টি কবিতা থেকে 5টি সঙ্গীত রূপ আমাদের সিনেমায় আছে। তো সেটার সে ভেবেছে এগুলো সব সিচুয়েশনাল গান, কারণ এমন গান আছে কেউ জানে না আমার কেন এমন হলো, যেটি মানে একেবারে ওই সিনেমার নায়কের জন্যই যেন লেখা, এবং উনি হয়তো ওইভাবে করে হেলাল হাফিজের কবিতা আগে জানতেন না। তো সে একদমই অবাক হয়ে গেছে শুনে, শুধু কবিতা নয় অনেক আগে লেখা কবিতা। তো সেটার যে এত সুন্দর মিলনটা হলো শবনমের চিত্রনাট্যের সঙ্গে, গল্পের সঙ্গে, এটা দারুণ। মানে এখনো কত আধুনিক, সেটাই তো বিষয়। আর তার যে সঙ্গীত মানে যে আয়োজনটা হয়েছে, যেটা ভাইকিংস করেছে 3টি, এবং লাবিক কামাল গৌরব যে ছবির সঙ্গীত পরিচালক, এবং একটি বিশেষ গান যেটি আমাদের সিনেমারও একটি বিশেষ গান, সেটি সে গেয়েছে এবং সঙ্গীত আয়োজন করেছে। আমার মনে হয় মানে এক কবিতাকে সিনেমার অংশ হিসেবে নিয়ে আসা, বাংলা সাহিত্যের বিশিষ্ট কয়েকটি কবিতাকে নিয়ে আসা, হেলাল হাফিজের কবিতাকে নিয়ে আসা, এবং আমরা তো অন্তত মনে করি যে গানগুলো খুবই সুন্দর এবং যথোপযুক্ত হয়েছে। তো এই গানটা সম্প্রতি গতকালই এটা ছাড়া হলো, আপনারা যেটা শুনলেন কষ্ট নেবে কষ্ট, যেটা ফেরিওয়ালা। তো দেখা যাক সঙ্গীত কেমন লাগে আমাদের দর্শকদের। অবশ্যই শুভকামনা। এবং সেই সাথে আপু, আপনি পড়াশোনা তো করেছেন লন্ডন ইউনিভার্সিটিতে ফিল্ম নিয়ে, এবং এরপরে না লন্ডন ইউনিভার্সিটিতে আমি পড়েছি এরিয়া স্টাডিজ, মানে সাউথ এশিয়ান পলিটিক্স, লিটারেচার এবং অ্যানথ্রোপোলজি নিয়ে। ফিল্ম নিয়েও পড়েছি, কিন্তু সেটা পূর্ণকালীন নয় আর কি, তার থেকে বেশি কাজে ঢুকে গেছি। আপনি বিবিসিতে জয়েন করে ফেলেছেন হ্যাঁ, ওই ওয়ার্ড সময়। সার্ভিসে আমার ট্রেনিং এডিটিং এ। হ্যাঁ, এবং দেশে মানে লন্ডনে যাওয়ার আগে এখানেও একটি সিনেমায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে মোর্শেদুল ইসলামের সাথে, হ্যাঁ, ওয়ান অফ দ্য অ্যাসিস্ট্যান্টস, এটাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলা উচিত না, কিন্তু আমরা সবাই ফিল্ম সোসাইটি আন্দোলনের ফসল। আমি চলচ্চিত্রের সদস্য ছিলাম, এবং তখন মোর্শেদুল ইসলাম সূচনা ছবিটা বানিয়েছিলেন, সুতরাং আমরা যারা ইয়াং ছিলাম, এবং আমি কয়েকটা ট্রেনিং অংশ নিয়েছিলাম। এগুলো এখন অনেক 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 কাল আগের কথা, কিন্তু দেশে আমাদের যেটা সুবিধা সবসময় থাকে যে আমরা অনেক কাজ করার সুযোগ পাই, যেটা অনেক সময় এমনকি অনেক প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে গেলেও হয় না। সেইটা পেয়েছি। শবনমেরও তাই, মানে এখানে ও ছোটবেলায় ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে ফেলছে, মানে সেইটার সুযোগ কিছুটা আমি যখন বাইরে গেলাম, তার জন্য আমি মানে তার থেকে কিছু উপকার আমি পেয়েছি আর কি। অবশ্যই শিক্ষা তো সবসময় কাজে লাগে, এটা সারা জীবন সাথেই থাকে। এবং আজব কারখানা নিয়ে, মানে যে নির্মাণের আমরা বলছিলাম গানগুলো নিয়ে, গান নির্মাণের ক্ষেত্রে কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? যেমন সব্রপু বলছিলেন যে করোনাকাল, লকডাউন চলছে এবং তিন প্রান্তে বসে এই কষ্ট গানের একটাই অভিজ্ঞতা আছে, কষ্টেরই অভিজ্ঞতা। এত গরম ছিল যে সেটা একটা ব্যাপার, শুটিং এর সময়, শুটিং এর কথা। কিন্তু এটা বলতে হবে, এই গানটা শুনতে শুনতে আমিও তাল দিচ্ছিলাম আবার, যে শুটিংয়ে তো এক গান বাজতেই থাকে, বাজে। বাট আমরা এফডিসিতে শুটিং করেছি, এবং আমরা যতটা সম্ভব, আপনি দেখলেন, একটা সত্যিকারের কনসার্টের আবহই তৈরি করার চেষ্টা করেছি। ওখানে কিন্তু আমাদের, তাই না, সব মানে আমাদের ক্যামেরায় যারা ছিল, কলাকুশলী, এক্সট্রা যারা ছিল, পরমব্রত নিচে, দর্শক, আমরা নিজেরা, মানে দুদিন ধরে শুটিং হচ্ছে, আমরা ওই গানের মধ্যে এমনভাবে সবাই ডুবে গেল যে সত্যিকারের একটা কনসার্টে যাওয়ার, এবং সেই গানটা আমাদের সবার মধ্যে বাজছে, সেটা খুব হলো। এখন সেই জিনিসটা, সেই মজাটা বোধহয় পর্দাতেও খানিকটা এসছে, যখন এটা দিয়েই ছবিটা, মানে ছবির একটা প্রথম দিকের অংশে। তো সেটা আমি মানে কানে এখন শুনতে পাচ্ছিলাম যখন আপনারা শোনাচ্ছিলেন। অবশ্যই। আর শুটিংয়ের প্রসঙ্গই যেহেতু এসেছে, আমাদের এখানেও তো এই স্টুডিওতেও কিছু অংশের শুটিং এখানে হয়েছে, সেই অভিজ্ঞতা যদি স্বপ্নবাপু একটু জানাতেন আমাদের। গল্পের অনেকখানি বলা হয়ে যায় তাতে করে। এটা তো একটা, হ্যাঁ, মানে একটা টেলিভিশন স্টেশনের একটি প্রোগ্রামের, মানে আমি যে অভিজ্ঞতাটা ছিল সেখানেই সেটাকে পোট্রে করেছি এই ফিল্মে। আমি আরেকটা স্টেশনে, কিন্তু সব কিছু মিলিয়ে ডিবিসির আপনাদের স্টুডিওটা শুটিং করার খুব উপযোগী। তার আগে আমি এমনি একটা টক শোতে এসেছিলাম,
দুই একটা। তো ফলে মাথায় আমার মোটামুটি তো সব টেলিভিশন স্টেশনের জানা স্টুডিওগুলো কার কীরকম, তো সব কিছু মিলে আমার জন্য খুব প্রপার ছিল আপনাদের এখানে ট্রলি করা, বসানো, সব কিছু বসানো। ফলে আমি তখন আপনাদের কাছে অ্যাপ্লাই করি, একেবারে অনুমতি চাই ফর্মাল, সেভাবে এখানে শুটিংটা করা। এখানে একটা জিনিস প্রডিউসার হিসেবে আমার বলে রাখা উচিত, শুধু দায়িত্ব পালনের জন্য না, মানে আমি সত্যি আমার ভেতর থেকেই বলছি যে এই ছবিটা করার সময়, এবং আমার মনে হয় এমনিতেও আমাদের নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ারের ক্ষেত্রেও, কিন্তু আমি বিশেষ করে ছবির আজব কারখানার ক্ষেত্রে বলছি, যত বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিয়েছি এবং পেয়েছি ছবি করার সময়, কোনোটা আমার মাধ্যমে, কোনোটা শবনম নিজেই, সে অনেক কিছু আয়োজন করেছে। তারপর এখন আমরা যে ছবি নিয়ে নতুন যে যাত্রা শুরু করলাম 2022-এ, কিন্তু আমাদের এক ধরনের একটা যাত্রা শুরু হয়েছে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এটা বাংলাদেশের প্রথম দেখানো হয়, সেখানে যে কয়জন দর্শক হয় 300-র কম, কিন্তু তারা দেখেছেন, তখন আমরা এক ধরনের একটা প্রতিক্রিয়া পেয়েছি, এবং ওই ফেস্টিভ্যালটাতে একটা পুরস্কার, ফিপ্রেসি পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আজব কারখানা তার যাত্রাটা শুরু করে। কিন্তু এই যে এই পর্যন্ত এসে এখনও যে কত কত রকমের সাহায্য চাইতে হচ্ছে, নিতে হচ্ছে, অনেক কিছু আমরা না চাইতেও পাচ্ছি। আপনারা ডিবিসি থেকেও অনেক ধরনের আমাদের প্রচারণায় সাহায্য করছেন। এই জিনিসগুলো কিন্তু সবই এই চলচ্চিত্র যাত্রার যেমন অংশ, তেমনি আবার আমার জীবনের যাত্রারও একটা অংশ। হ্যাঁ, যখন এই যে আপনি যে বলছিলেন সময় লেগে গেল কিনা, আপনি যদি আমার মানে লাইফ স্প্যান ভাবেন বা শবনমেরও ভাবেন, আমাদের জীবনের একটা বেশ বড় অংশ, আমার কর্মজীবনের একটা বড় অংশই কিন্তু চলে গেল এই ছবিটা নিয়ে ভাবতে বা করতে বা লিখতে বা ইয়ে। তো এক একটা প্রজেক্টে আমরা এভাবে করে জড়িত হয়ে পড়ি, যেগুলো হয়তো একমাত্র কাজ না, কারণ আমার ক্ষেত্রে এটা আবার একটা সমস্যা, আমি একসঙ্গে অনেক কিছু করতে থাকি, কিন্তু তারপরেও একটা খুব মূল একটা বিষয় হয়ে দাঁড়ায় আপনি যখন একটা সিনেমার মধ্যে থাকেন। তো সেই দিক থেকে আপনি প্রথমে যে প্রশ্নটা করছিলেন, যে একটা বড় একটা মনে হয় মানে অন্তবিহীন পথ পেরিয়ে দর্শকের কাছে আমরা ছবিটা নিয়ে আজকে আসলাম, কত যে স্মৃতি, এবং স্মৃতি ধরে রাখার ব্যাপারেও আমি নিজেও খুব একটা ভালো নই, কিন্তু সেগুলো সব অবশ্যই ঘুরে ঘুরে মনে পড়ছে। আমাদের নিজেদের মধ্যেও তো এগুলো নিয়ে সবসময় কথাবার্তা হয় না, তো সেই দিক থেকে কিন্তু আপনার সামনে আমরা একটা সুযোগ পেলাম কতগুলো নোট মিলিয়ে নেওয়ার। অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা আপনাদের দুজনের প্রতি। সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সিনেমার যে শুটিং পর্ব এবং পরবর্তী যে পর্বগুলো, বিশেষ করে বলছেন যে আপনার যে কাজগুলো থাকে, পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো থাকে, এই সময়ে আসলে যেহেতু একটা লম্বা সময় ধরে করেছেন এবং একটা প্রতিকূল পরিস্থিতিতে, করোনা কাল চলছে, এমন একটা সময় যেখানে সবাইকে 6 ফুট দূরত্বে থাকতে হবে, এবং একদম চারপাশে একটা এমন পরিস্থিতি যেখানে বিশেষজ্ঞরাও শিক্ষানবিশ, আসলে কেউই জানে না, এমন একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে কাজটি এগিয়ে নিয়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং ছিল? সেই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ ছিল বেঁচে থাকা। আমার জন্য তখন প্রতি মুহূর্তে চাওয়া ছিল আমি যেন ছবিটা শেষ করে তারপর করোনা হোক যাই হোক মরে যেতে পারি, তা নইলে আপা ফেসে যাবে। মানে পুরো বিষয়টা ছিল প্রডিউসারের, না এটা সবসময় কনসার্নের বিষয়, যে কোনো ফিল্ম মেকারই থাকে মনে করি, কারণ প্রডিউসার এখানে টাকা লগ্নি করেছেন, তাই না? মানে তাকে মানে সে কোন বিপদে পড়ে যাবে, কারণ আমাদের এখানে তো ওই সিস্টেমটা নাই, আসলে ওইভাবে তৈরিও হয়নি। ডিরেক্টরিয়াল মিডিয়ামটা খুবই ওয়ান ম্যান শো টাইপের একটা বিষয়, যে আমি আজকে চলে গেলে এই প্রপারলি কাজটা করবার মতো সেই রকম অ্যাসিস্ট্যান্ট এডি তৈরি হয়নি আসলে আমাদের বাংলাদেশে, অন্তপক্ষ ভারতে আছে, ওরা নামিয়ে দিতে পারে। তারেক মাসুদ চলে গেলেন, দেখেন তার ছবিটা শেষ হলো না। ফলে সারাক্ষণ আমার কাছে চাওয়া ছিল আল্লাহ যে তুমি আমাকে ছবিটা শেষ করতে দিও। তারপরে গিয়ে কি হলো যে ছবিটা রিলিজ দিতে দিও, তো ছবি রিলিজটাও দেখা হলো, এখন আমি অনেক স্বস্তিতে আছি আর কি। না আরো অনেক কিছু দেখার আছে, পুরস্কার পাওয়া যাবে, সেটা পাওয়া হয়ে গেছে, আমরা 5টা পুরস্কার পেয়েছি। ইতিমধ্যেই তো জানি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু পুরস্কার পেয়েছে আজব কারখানা, একটু আমাদের দর্শকদের জন্য যদি তথ্য দিতেন। হ্যাঁ, আমাদের বিশেষ করে এই ছবিটার মানে শব্দ, ডিজাইন, সঙ্গীত, এগুলো চোখে পড়েছে। শবনম নিজেও ব্যক্তিগতভাবে পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কায় একটা ফেস্টিভ্যালে, প্রথম ডেবু ফিল্ম হিসেবে, কারণ এটা প্রথম পুরস্কারটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা ক্রিটিকদের পুরস্কার। আর পুরস্কারের সংখ্যা বা তাৎপর্য চাইতেও যেটা মানে আমারই
মানে ঘটনাক্রমে বোধহয় বেশি ফেস্টিভ্যালে যাওয়া হয়েছে নানাভাবে। শবনম কম গেছে, কিন্তু গেছে। শবনম বলবে আপনাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তার অভিজ্ঞতার কথা, কিন্তু আমি যে কটাতে গেছি এবং খুব একদম অন্য সংস্কৃতি, ফ্রান্সে বা আমেরিকার সিয়াটলে, সেখানে এই ছবির কাহিনীর সঙ্গে যে দর্শকদের একটা যোগাযোগ তৈরি হয়, এবং সেটা যদিও আমরা খুব বিশেষভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের মানুষ নিয়েই করা ছবিটা, তাদের কাহিনী, তো এটা দেখলাম এটার একটা সার্বজনীনতা এবং আন্তর্জাতিকতাও আছে। আর আমার কাছে আবার মনে হলো কোভিড পরবর্তী সময় আমরা সবাই আমাদের নিজের জীবনযাপনকে যেভাবে করে আবার হয়তো অনেকেই প্রশ্ন করছি বা ভাবছি কি হচ্ছে আমাদের জীবনে, কিসের জন্য আমরা দৌড়াচ্ছি, কোনটা ঠিক কোনটা ভুল, সেই প্রশ্নগুলোর সাথে কোথাও এই ছবিটার একটা মিল হয়ে যায়। আর বিশেষ করে পরমব্রতর সঙ্গে যেহেতু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মানে অভিজ্ঞতাটা শবনমের হলো, আমি গিয়েছিলাম, বলতে পারো ওটা খুবই 2 দিন আমাদের পরপর শো ছিল, ফলে ওই অভিজ্ঞতা, ঢাকার অভিজ্ঞতা খুব ভালো। আমি তো 2টো ফেস্টিভ্যালে ছিলাম, মানে আমরা তো ঢাকায় মানুষ তো লম্বা লাইন ছিল রাস্তা পর্যন্ত, এবং শেষ পর্যন্ত হলে ঢুকতে পারেনি। একই সিচুয়েশন ছিল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও, বিশেষ করে প্রথম দিন নন্দনে দরজার কাছে বাইরে মারপিট লেগে গেল পর্যন্ত ঢোকার জন্য, এবং তারপরে কারণ আমরা ঢুকতে পারছিলাম না, ছবিটা শুরু হয়ে যাওয়ার পরে পরম আসার পর আমরা পেছনে দরজা দিয়ে গিয়ে সামনে যে থাকে না, হলের সামনে একটা ডোর থাকে, আস্তে করে ঢুকে ওখানে জাস্ট আমরা কোনো মতে মেঝেতে, আমিও বসতে পারিনি, ঢুকতে পারিনি, পরম গিয়ে ওখানে বসেছে, শোল মানে এসে মেঝেতে বসে ছবিটা দেখেছে আর কি, সিট তো ছিলই। এবং মানুষের যে মানে ওখানকার মিডিয়া এবং দর্শকদের যে উচ্ছ্বাস দেখেছি, এক্সপেকটেশন দেখেছি, নেটপ্যাক অ্যাওয়ার্ডের জন্য কম্পিট করেছিল, এবং পুরস্কারটা আজব কথা না পায় আমি দেখেছি কলকাতার মানুষের বেশি মন খারাপ হয়েছে, ওটাতে আমার পুরস্কার পাওয়ার শখ মিটে গেছে। অবশ্যই দর্শকের ভালোবাসার চেয়ে বড় পুরস্কার, হ্যাঁ, মানে আমার না খুব একটা অতৃপ্তি নেই জানেন, এই যে আজকে আমরা খুবই এখনো ক্লান্ত, গত 2 দিন ধরে আমরা হল সামলাচ্ছি, যে দর্শক আসছেন একজনও পেলাম না, মানে থাকে না যে জিজ্ঞেস করছে কিংবা নিজেরা এসে এই যে আপ্লুত হচ্ছেন, প্রত্যেকে যে বলছেন যে এটা একটা হৃদয়ের কথা এবং তাদেরকে হৃদয়কে ছুঁয়ে গেছে, কিংবা পরমের সাথে সেই জার্নিটা করেছেন, এবং বেশিরভাগ আমার কাছে টেক্সট ঘোর থেকে বের হতে পারছি না, ঘোর লাগাটা তাদের আটকে আছে, এরপর আর কোনো কিছু চাওয়া ব্যাপার আছে। অবশ্যই দর্শকদের ভালোবাসা এবং যারা সমালোচক তাদের প্রশংসা, এই দুই যদি সংযোগ হয় সেখানে তো একজন নির্মাতার আর কি প্রয়োজন হয়। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী এবং চলচ্চিত্র প্রযোজক সামিয়া জামান, দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা আজব কারখানা নিয়ে যেহেতু কথা বলছি, আজব কারখানায় গান তো একটা অনেক বড় বিষয়, মানে পুরো জার্নিটার মধ্যে, পুরো ফিল্মটার মধ্যে একটা মিউজিক্যাল ফিল্মই বলা যায় কম বেশি, এবং যেভাবে রক মিউজিক আছে সেখানে ফোক মিউজিকও আছে, এবং অনেক ধরনের অনেক বৈচিত্র্যময়তা আছে আমরা যতদূর জানি। শবনমবাবুর কাছে প্রথমে জানতে চাচ্ছিলাম, আসলে অনেক তো আমরা জানি যারা আসলে ফোক আর্টিস্টরা, যারা ফোক সিঙ্গার, তারাও কেউ কেউ এখানে অভিনয় করেছেন, কাজ করেছেন এই সিনেমায়, এই অভিজ্ঞতাটা যদি জানাতেন। না, এটা তো আসলে ওই অভিজ্ঞতাটারই ফসল এই ছবিটি, যে শহরে একজন শিল্পী যখন গ্রামীণ এই আমাদের ফোক আর্টিস্টের সাথে মিট করে, তাদের যে আলাপটা হয়, কথাবার্তা হয়, তার মধ্য দিয়ে কী দেখতে পাই, কি উঠে আসে, সেটাকে দেখানো, এবং সেখান থেকে যে কি পরিবর্তনগুলো ঘটতে থাকে ঘটনাক্রমে ছবিতে, সেটা ফলে আমি যেটা করেছি এখানে, মানে আমাদের কিন্তু প্রথমে ভেবেছিলাম আমরা অভিনয় শিল্পী এখানে নেব। এই ছবিটা আসলে কি আমার পুরো জার্নিটা আসলে ভেঙে শিখা, যে আপনি বলেছিলেন না যে প্রতিটা জিনিস আমি শিখতে শিখতেই ছবিটা শেষ হয়ে গেছে, এই রিলিজও দিচ্ছে শিখতে শিখতেই রিলিজ করা হয়ে গেছে, ঠিক আছে, জানি না এরপর কি শিখতে হবে, এরপর সম্ভবত পুরস্কার গ্রহণ বা এই ধরনের। আমার এই মুহূর্তে চাওয়া শুধু দর্শক দেখুক ছবিটা যতটা পারা যায়। তো যেটা হয়েছে যে একসময় গিয়ে মনে হলো যে ওই একইভাবে যে পরমকে যেভাবে নিয়েছিলাম, যে আরে আমি গ্রুম করতে গিয়ে উনি যে অভিনয়টা করবেন, না থাকবে সেই বাচনভঙ্গি, না থাকবে তাদের অ্যাটিটিউড, না সে গাইতে পারবে, তার থেকে ওনারা তো পারফর্মার, ওনারা তো মঞ্চে উঠে গান গান, ওনাদের নিয়ে একটা ট্রাই করি। ফলে আমি সবাইকে নিয়ে যে চেষ্টা করেছি তা না, 4-5 জনকে নিয়ে চেষ্টা করেছি এবং শ্যুট করেছি, বরঞ্চ আমি আরেকটু বেশি 6-7 জন ছিল, আমি 2 জনকে আবার রাখতেও পারিনি, মানে ছবিটা বড় হয়ে যাচ্ছিল অনেক। ফলে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা পারবেন না,
তো আচ্ছা পাঠায় দেখেন, ফলে আমরা স্ক্রিপ্ট তাদেরকে পাঠালাম এবং ওনারা পড়লো, মানে পড়ে জানালেন যে হ্যাঁ মানে ওনাদের জানা কথাই তো, আমি তো জানি ওনারা কি কি বলবেন, মানে ওই গান সম্পর্কে ইনফরমেশন। আর ওনারা তো এর আগে করেছেন টিভি শোতে, ওই মানুষগুলো ওনারা কি করেননি? আমি দেখেছি না, কিন্তু সহজ তারা, মানে কখনো ওনার ক্যামেরাকে ওনারা একটা ফলস লুকও দেয় না। ওইটা আমার অ্যামেজিং লেগেছিল আসলে, ওই এক্সপিরিয়েন্সটাই শো করতে গিয়েছি। এই মানুষগুলো এত স্মার্ট, এত উদার, এত আধুনিক এবং এত বড় শিল্পী এক একজন। আমি দারিদ্রের কথা বলতে চাই না, অনেক মানুষই অর্থনৈতিকভাবে দরিদ্র হয়, কিন্তু তাদের কোনো লোভও নাই, আকাঙ্ক্ষাও নাই। পাশে বসে থাকলেই যে আপনি একটা জ্ঞান নিয়ে আসবেন এবং যে শান্তিটা স্বস্তিটা হবে, ওটা তো আমাকে টাচ করেছিল, তাই না? এই শহরে বেড়ে ওঠে একটা মানুষ, কিন্তু আমি তাদের কাছে নতজানু হয়ে গেছি। ফলে আমার মনে হচ্ছে তারা আর্টিস্ট, তারা পারবে না তো কে পারবে? একজন শহরের একটা ছেলে যদি তাকে ফলো করতে পারে আর উনি পারবেন না, এবং ওনারা সেটাই পেরেছেন। ফলে হেলিম বয়াতির চরিত্রে তিনিই অভিনয় করেছেন, কিতাব আলীর চরিত্রে তিনিই অভিনয় করেছেন, দিলু বয়াতির চরিত্রে তিনিই অভিনয় করেছেন। অবশ্যই এটা নিঃসন্দেহে এই সিনেমার একটি নতুন পালক যুক্ত করেছে। আপনি এইসব লোকজ যে শিল্পীরা আছেন তাদের নিয়ে কাজ করেছেন। সেই সাথে সামি আপা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সম্ভবত আরেকটি গান মুক্তি পাবে। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো যে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকে দর্শকরা আমাদের গতকাল যে গানটা আমরা নিয়ে এসেছি কষ্ট, সেটা দেখতে পেলেন, এবং এটা বঙ্গবিডির সঙ্গে তাদের প্ল্যাটফর্মে গানটা রিলিজ দেওয়া হয়েছে। আর এই সপ্তাহের কোনো একটা সময়ে আমরা এই ছবির আরও একটি গান, সেটিও হেলাল হাফিজের কবিতা নির্ভর গান, কিন্তু অন্য গায়ক আমাদের যে গৌরবের একটি গান, সেটিও আমরা নিয়ে আসব। আর সঙ্গীত এমনকি চলচ্চিত্রের চাইতে আলাদা করে দেখলেও আমাদের জীবনের একই ধরনের একটা বিশেষ অনুষঙ্গ, আর এই ছবিটার জন্য তো বটেই। তো আমরা ওটার জন্য খুব অপেক্ষা করছি যে আমাদের যে টিজার বা যে সমস্ত ফোক গানের অংশ আমাদের ট্রেলারের অংশ হিসেবে গেছে দর্শকের কাছে, সেগুলো আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছি যে ওটার জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি যে সেটা দর্শকরা কীভাবে নেন। অ্যান্ড অবশ্যই এই পুরোটার কনটেক্সট তো আমাদের পুরো সিনেমা হলে বসে দেখলেই সেটার আনন্দটা পাওয়া যাবে, আর গানও চলে আসবে আপনাদের কাছে তাড়াতাড়ি। নতুন যে গানটি আসছে কোন কবিতাটা নিয়ে যদি একটু জানাতেন আমাদের। এটাকে আমরা জানাবো আজকে? আমার মনে হয় আজকে জানাবো। তবে এটুকু শুধু বলতে পারি যে বাকি যে 4টা গান 5টা গান সুরের মতো হতে পারে, সবগুলো হেলাল হাফিজের কবিতার গান। আচ্ছা, অবশ্যই দর্শকের মতো আমরাও অপেক্ষায় থাকলাম, এবং দর্শকরা নিশ্চয়ই আজব কারখানা হলে গিয়েই দেখবে এই আশা করছি আমরা। এবং হল সংখ্যা বৃদ্ধির কোনো চেষ্টা চালাচ্ছেন কিনা, কারণ আমাদের দেশে ভালো সিনেমা বানিয়েও যদি হল পর্যাপ্ত না পাওয়া যায়, এটাও তো দুঃখের কিছুটা। এখানে অবশ্যই একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, এবং আপনি গত কয়েক বছরের খুব ভালো ব্যবসা সফল ছবি অর্থে বললে, অথবা যেগুলো মোটামুটি করেছে আপনি দেখলে বলবেন যে বুঝবেন যে মানে ছবির ধরন এবং বাজেটের উপর ডিপেন্ড করে। তো এই মুহূর্তে আমাদের যেই ছবিগুলো একাধিক পর্দা আছে বা একাধিক স্ক্রিন আছে, সিনেপ্লেক্স হোক মাল্টিপ্লেক্স হোক, সেই সিনেমা হলগুলোতেই কিন্তু এই ছবিটা এসছে। আর সিঙ্গল স্ক্রিন যেগুলো, সেটা যদি ছবিটা আমরা আরও দর্শকের যখন আরও তারা দেখার মতো ইচ্ছা থাকবে বা আরও সেদিক থেকে একটা ডিমান্ড থাকবে, তখন এটা দেশের বিভিন্ন অঞ্চলে অবশ্যই আমরা ছবিটাকে নিয়ে যেতে চাই, কারণ এখানে আমরা বিভিন্ন জায়গায় এটা শুটিং করা হয়েছে, বাংলাদেশের পশ্চিমে, পূর্বে, উত্তরে, সব জায়গায়। কিন্তু সেটার একটা কাইন্ড অফ একটা প্যাটার্ন ফলো করে আগাবে, এবং সেটারও কিন্তু এক ধরনের একটা তৈরি হয়ে গেছে আমি বলবো। যে আমি যখন ছবি আমার রিলিজের কথা এর আগে হয়েছে, ওই সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার এটুকু পেলেই আমরা খুশি। তারপরে এখান থেকে এখন বাড়ছে, আমাদের ছবি তো চিটাগংয়েও একটা হল পেলো সিলভার স্ক্রিন। তো এই মানে প্রথম সপ্তাহেই অনেকগুলো হলে মুক্তি দেওয়া যেরকম একটা ডিজাইন, তার পাশাপাশি আবার এরকম 4-5টা হলে আমরা 11টা শো পাচ্ছি, 5টা হল, 2টো শহর। আমার মনে হয় ঠিক আছে জার্নিটা, কারণ অনেক কিছু চলছে এখন দেশে। এর মধ্যে যদি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে
লোকমুখে শুনে যারা দেখছেন দর্শকের কাছে ছবির খবরটা আরও বেশি বেশি করে পৌঁছায়। তাদেরকেও তো সংসারের সমস্ত ঝামেলা, বর্ষা, অন্যান্য যা কিছু দেশজ ঘটনা ঘটছে সেগুলোর মধ্য দিয়ে সিনেমা হল পর্যন্ত আসতে হবে। তো এটা ঠিক আছে, এটা দর্শকের কাছে পৌঁছাতে একটু সময় লাগে। এর আগে আপনি সাম্প্রতিক সময়ে কিছু ছবি দেখবেন যেগুলো 3-4 মাস সময় ধরে আস্তে আস্তে দর্শকের কাছে পৌঁছেছে, সিনেমা হলগুলো সহযোগিতা করছেন। আমার মনে হয় আমরা খুশি, আমরা যে 5টা হলে 11টা স্ক্রিন পেয়েছি। আমি প্রযোজক হিসেবে আমি মনে করি যে আমি দর্শকদের একটা সুযোগ দিতে পারছি ছবিটা দেখতে আসা। অবশ্যই সেই সাথে আমরা চাই যে সারা দেশেই ছড়িয়ে যাক এই সিনেমা, কারণ যেহেতু ইউথদের একটা ভালো চাহিদা আছে, সম্ভবত আমরা যতদূর দেখতে পেয়েছি, রিসার্চ যতটুকু বলছে যে তারুণ্যের একটা বড় চাহিদা আছে এই সিনেমার প্রতি। তো সবাই তো ঢাকায় এসে সিনেমা দেখতে পারে না, শুধু এই কারণেই আসলে সারা দেশেই ছড়িয়ে যাওয়া উচিত এবং সেই সাথে আমাদের দেশের হল সংখ্যাও আরও বাড়ানো উচিত এবং বাড়ছে। আশা করছি সামনের পরিস্থিতি আরও ভালো হবে। মোটামুটি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্বপ্নবাবু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এই সিনেমায় পরমব্রত নিয়ে আমরা অনেক কথা বললাম, মিউজিক নিয়ে বললাম, আরও তো অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, যেমন ইমি কাজ করেছেন, দোয়েলের কাজ করেছেন। এদের কাজ আপনি মূল্যায়ন করবেন কিভাবে পরিচালক হিসেবে? দিন শেষে না মূল্যায়ন করার জায়গা থাকে না। মানে হয় কি, একটা শুটিং প্রসেসে যাই, তারপর এতবার এডিট করতে হয়, তাই না? এডিটিং প্রসেসটা তো মানে আমি বলতে পারবো না কত অসংখ্যবার আমার দেখতে হয়েছে এই ছবিটি। শুধু এইটি না, পরবর্তীতে কালার বলেন, সাউন্ড, এভরি টাইম এখনও দেখতে হচ্ছে। ফলে তখন আর মুশকিল হয়ে যায়। এখন হয়তো অনেক ভুল ত্রুটিগুলো আরও চোখে পড়ে, কারণ শুটিংয়ে আমরা একটা প্রেশার টাইমে পড়ি, আর্টিস্টেরও থাকে, আমাদেরও থাকে। ওইটুকুর মধ্যে আসলে কতখানি বের করা যায় কম সময়। কিন্তু আমি যেটা বলবো যে হ্যাঁ, তাদের জায়গা থেকে একদম চেষ্টা করে গেছে 100%, তাই না? ভালো লাগবে দর্শকের কার কাকে সেটা অন্য কথা। আমি যেভাবে পোর্ট্রে করতে চেয়েছি তাদেরকে, তারা সেভাবে তার কাজটা ডেলিভার করেছে। বিশেষ করে ইমি তো প্রথম কাজ এটি, ও তো মডেল, তাই না, একজন ছিল। ফলে ওকে আমি নিয়েওছি এই কারণে যে ও যে ক্যারেক্টারটা, যেভাবে তার থেকে আমি চিন্তা, মানে যেভাবে কথা বলে, যেভাবে বসে, এই ক্যারেক্টারটাই আমি দেখাতে চেয়েছি। ফলে ইমি কোনো অভিনয় করেনি, ওর চরিত্রেই শুধু নামটা বদলে গেছে। বেশিরভাগ চরিত্রই আসলে এইভাবেই কাজ করে, এভাবেই আমি কাজ করেছি। হ্যাঁ, আমি কোনো বিগ স্টার আরও, মানে ইনি আসলে পরমে পর আমাদের ওই অর্থে বিগ স্টার, কিংবা দোয়েল তার আগে বেশ কিছু চলচ্চিত্র করেছে। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। দুজনকেই ধন্যবাদ এবং দর্শকদের কাছে আহ্বান জানাবো, আজব কারখানা দেখতেন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের।